তাদেরও আমার ক্লাস আছে, এবং যারা জিএনএম এএনএম শুধু দেবে তাদের জন্য আমার ক্লাস আছে। তো বেসিক্যালি আমি জিএনএম এএনএম এর ম্যাথটা নেব, রিজনিংটা নেব, আর জিকেটা নেব। আর যারা কেবলমাত্র জেনপাস ইউজি দেবে তাদের তো জানো শুধু লজিক্যাল রিজনিং আছে 20 নাম্বার, তো ওটা আমি নেব। এবারে তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন করে নিতে চাইছি সবার সঙ্গে, যে কে কোনটাতে ইন্টারেস্টেড, কে কোন স্টেজে আছো, যাতে আমার পড়াতে সুবিধা হয়। এখন আজকের সেশনটা খুব একটা মানে সিরিয়াসনেস নিয়ে পড়ানো শুরু করব না আজকে। আজকে জাস্ট বেসিক ডিটেলস গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোন জায়গা থেকে কিরকম কন্ট্রিবিউশন আছে, মানে আমি যে পার্টটা পড়াবো তার কন্ট্রিবিউশনটা কতটা। তো তার আগে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো, জানি না বাকিরা আর জয়েন করবে কিনা। তো একটু ডিসকাস সেশন আছে, তো সেটা আমি শুরু করব। তার আগে আমি তোমাদেরকে বলবো যে একে একে করে তোমরা তোমাদের ইন্ট্রোডাকশনটা যদি দিতে চাও আর কি, তোমাদের ভিডিও অন করতে হবে না, জাস্ট এমনি অডিওতে বললেই হবে। কে কোন ক্লাসে আছো, কে কিসের জন্য প্রিপারেশন করছো, কার ফোকাস কোনটাতে বেশি, তো একটু জানলে ভালো হয় আর কি। তো আমি নাম ধরে ধরে একজনকে বলি নাকি এক একজনকে? হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি দেখতে পাচ্ছি পাপিয়া বলে একটা নাম এসছে, তাহলে পাপিয়াকেই প্রথম জিজ্ঞাসা করবো যে কি করছে, কোন ক্লাসে পড়ে, কোনটার জন্য প্রিপেয়ার্ড হতে চাইছে এখন। বলো পাপিয়া। এখানে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট তুমি তোমার নামটা বলবে, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলবে, আর তোমার টার্গেটটা কি, কোনটাতে তুমি বসতে চলেছো, কোনটা ক্লিয়ার করতে চাও, কি করতে চাও, জাস্ট সেটাই বলবে। আর আদারওয়াইজ তোমাকে অন্য কিছু বলতে হবে না। ভয় পাওয়ার কিছু নেই, সবাই বলবে। বলো। বলছি, পাপিয়া নামে তো কেউ নেই এখানে। স্যার প্রিয়া বটেছে, ও প্রিয়া। আচ্ছা, প্রিয়া, প্রিয়া, ওটা সরি সরি সরি, ওটা আমার দেখা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রিয়া নামে একটা দেখতে পাচ্ছি, প্রিয়া বলে। হ্যাঁ স্যার বলুন। বলছি যে এক ধার থেকে সবার সঙ্গে জাস্ট পরিচয়টা করে নিতে চাইছি, কোন ক্লাসে কে আছো, কোনটা নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে, এটাই জাস্ট জিজ্ঞাসা করতে চাইছি। তো তোমার থেকে শুরু করছি, তুমি বলো। হ্যাঁ স্যার, আমি ক্লাস 12 পাস এই 2023-এ দিয়েছি। তারপরে আর কলেজে পড়িনি, শুধু ওই যে জিএনএম এর জন্য বাড়িতে পড়াশোনা করছি। এই ইয়ার জিএনএম এর এক্সাম দেবো বলে। আচ্ছা, তোমার কি টুয়েলভে কি ছিল, মানে 11 টুয়েলভ কি সায়েন্স ছিল না আর্টস ছিল? সায়েন্স ছিল। আচ্ছা, তুমি তাহলে জিএনএম এএনএম এর জন্য খাটছো এবং জেন পাসও দিতে চাইছো, এই তো? না, শুধু জিএনএম এর দেবো। আচ্ছা, শুধু জিএনএম দেবে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এরপরে মঞ্জুষা, মঞ্জুষা বলো। স্যার, আমি 12 পাস হয়েছি 2023-এ। আর আমি জেন পাস আর জিএনএম এর দুটোর জন্যই খাটছি, মানে এতে ভর্তি হয়নি কলেজে। আচ্ছা, মানে তোমরা ফোকাসড, যে তোমরা যেরকম একটা ফোকাস নিয়ে পড়াশোনা শুরু করো, যে হ্যাঁ আমাকে এই বছরই লাগাতে হবে। অনেকে আছে যারা ভাবে যে ফ্রিতে দিচ্ছে কোচিং, পরের বছর ফ্রিতে দিবে, তখন তখন পড়াশোনা শুরু করবো, এখন পড়াশোনা করার দরকার নেই। দেখো, তুমি বুঝতে পারছো না যে এই যে কেউ কেউ আছে এমএ করছে বলছে, বিএড করছে বলছে, কতটা সময় ওরা পেরিয়ে গেছে অলরেডি। হয়তো এখন ওদের নার্সিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি ঠিক সময় ওরা সিদ্ধান্তটা নিতে পারতো, নাকি না? হ্যাঁ, অনেকেই এটা আছে ঠিক বলেছেন। অনেকেই আছো শুনলাম তোমরা এইচএস দিয়ে কলেজেই ভর্তি হন, তার মানে তোমরা ফোকাসড। এখন কথা হচ্ছে, তোমরা ফোকাসড হওয়ার পরেও যদি না ঠিকঠাক ভাবে শুরু করো, তোমরা যদি বলো যে না এটা হয়ে যাবে, এরকম হয় না। তুমি ভাবতে পারবে না যে জিএনএম এএনএম এ এখন তো 115 নম্বরের এক্সাম টোটাল। তুমি
ওখানে 85 না যদি ক্রস করতে পারো তুমি র্যাঙ্কেই আসবে না। এখন এত স্টুডেন্ট বসে আছে বাড়িতে, তারাও চাইছে যে আমি এএনএম জিএনএম করি। তুমি আমাকে একটা কথা বলো, তুমি সাপোজ একটা এইচএস পড়া স্টুডেন্ট, সাপোজ তোমার যে জ্ঞান, নিশ্চয়ই যে ছেলেটা বোটানিতে অনার্স, যে মেয়েটা বোটানিতে অনার্স, জুলজিতে অনার্স, তার নিশ্চয়ই বায়োলজির জ্ঞান বা লাইফ সায়েন্সের জ্ঞান তোমার থেকে অনেক বেশি। তারাও হয়তো চাইছে যে আমি এএনএম জিএনএম করি। কেন না, জেনারেল লাইনের অবস্থা খুব খারাপ। সেই জায়গায় নিজেকে ফেলে দেখো যে তার যে এতদিনের যে এক্সপিরিয়েন্স পড়াশোনা করার অনার্স লেভেলের, তার সঙ্গে কি তোমার এইচএস এর বায়োলজি টিকবে নাকি? থোড়ি না, এটা সম্ভব নয়। দেখা যাচ্ছে সে সেইখানে একটু তোমার থেকে এগিয়ে গেছে, কেননা এখানে তুমি দেখবে লাইফ সায়েন্সের ওয়েটেজ কিন্তু অনেক বেশি, অনেক, ফিজিক্যাল সায়েন্সের ওয়েটেজ বেশি অনেক। তো তোমাকে এই জায়গাগুলোতে ঢিলেমি দেওয়া চলবে না। এবারে আমার কন্ট্রিবিউশন কি, আমি কিন্তু যারা এএনএম জিএনএম দিতে চাইছো, আবারও স্পষ্ট করে বলছি, তাদেরকে ম্যাথ থাকে 10 নম্বরের, সেই ম্যাথ করাবো। সেখানে জিকে থাকে 10 নম্বরের, সেই জিকেটা আমি করাবো। এবং লজিক্যাল রিজনিং বলে একটা পার্ট থাকে, সেই রিজনিং 5 থাকে। এই টোটাল 25 নম্বরের কন্ট্রিবিউশন আমার। এখন অনেকেই আছে বলবে যে স্যার আমি ওগুলা করবোই না, আমি এইগুলোতে ভালো পারি, আমি এমনি পেরে যাব। তুমি আমাকে বলো, যারা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে ভালো, তারা কি এটাকে ছেড়ে দিলে তারা পাস করতে পারবে? তাদের র্যাঙ্কে নাম আসবে না। তোমাকে এই জায়গাটাও দেখতে হবে। হ্যাঁ, তুমি ম্যাথ কম পারো, তোমাকে 5-7 তো পেতে হবে 10-এর। এবং জিকের কথা একটু আগে থেকে বলে রাখি, দেখো জিকের সিলেবাসটা অনেক ভার্স সিলেবাস, অনেক বড় সিলেবাস। এবং জিকে বলতে পারি সমুদ্র, তুমি যতই পড়ো না কেন জিকে তুমি কমপ্লিট করতে পারবে না। এবং জিকে কিরকম দেবে সেটা মানে যারা কোশ্চেন সেট করে তাদের উপরে ডিপেন্ড করছে। আগের বছর দিয়েছে আহ মানব দেহে কটি হাড়, তাহলে এটা অনেক সোজা কোশ্চেন। এবং বাকিগুলো দেখলাম একটু একটু টাফ ছিল, কিন্তু লজিক্যাল রিজনিং তার তুলনায় বলবো যে অনেকটাই সোজা, খুব ইজি। সেটা কিছুটা আলোচনা করব আজকে। আজকে তো একটু আমার প্রবলেম, কেননা আমি এখনো সেরকম ভাবে শুরু করতে পারবো না, কেননা আমার কাছে যে সামগ্রীগুলো দরকার, আমি একটু বাইরে আছি। তোমাদের স্যার বললো যে ক্লাসটা নিতে হবে, তো তাই নিচ্ছি। তো খুব একটা বেশি ওয়েল প্রিপেয়ার্ড নয় আমি। তো আজকে জাস্ট একটু আলোচনা করব, স্লাইডটা স্ক্রিন শেয়ার করবো এবার, যে কোন পার্টটা থেকে কি কি পড়তে হয়। অনেকে আছে জানেই না সিলেবাসটা, ম্যাথামেটিক্সের সিলেবাস জানে না। অনেকে আছে যে লজিক্যাল রিজনিং থেকে কি কি আসতে পারে তার সিলেবাসটা জানে না। তো জাস্ট সিলেবাসটা একটু ডিসকাস করবো, আর দু একটা অঙ্ক আছে, রিজনিং আছে, আমি জাস্ট ওইগুলো নিয়ে আলোচনা করব। পরের সেশনে আমি আবার জিকের একটা ক্লাস দেব তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। অনেক বড় সিলেবাস জিকে, অতটা কভার করা হয়তো পসিবল নয়, তবে যেটা একটু ট্রেন্ডিং আছে ওইগুলো একটু পড়তে হবে। যেমন আগের বছর দিয়েছিল মনে হয় যে আলীবর্দী খাঁ না কি একটা খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, আমি জানি না তোমরা না কোশ্চেনটা। স্যার ওটা আলী খান স্যার বলছে। হ্যাঁ, রামদেব, হ্যাঁ। দেখো, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটি বাজান? ওটা সরোদ হবে। তো হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে যে তাহলে নিশ্চয়ই আমজাদ আলী খানের কিছু একটা ব্যাপার নিয়ে নিউজে উঠছিল আগের বছর, কিন্তু আমজাদ আলী খানকে নিয়ে একটু উঠছিল ব্যাপার। যেমন এবছর তুমি দেখবে যে আহ লতা মঙ্গেশকর, উনি তো মারা গিয়েছেন। লতা মঙ্গেশকরকে নিয়ে হয়তো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এইগুলো আমাকে একটু লক্ষ্য নজর রাখতে হবে, কেন দু একটা কোশ্চেন এরকম আসছে যেটা কারেন্ট অ্যাফেয়ার, সেটা থেকে দিয়ে দিচ্ছে। হয়তো দেখা যাবে তোমাকে কোশ্চেন একটা দিয়ে দিল যে আমাদের যে একটা আদিত্য এল1 লঞ্চ হয়েছে, এটা কেন লঞ্চ হয়েছে, আদিত্য এল1টা কিসের জন্য লঞ্চ হয়েছে, এরকম সংক্রান্ত একটা কোশ্চেন দিয়ে দিতে পারে।
হয়তো বলতে পারতে, হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল চন্দ্রযান 3 যেটা ল্যান্ড করলো চাঁদে, সেটা চাঁদের কোন সারফেসে ল্যান্ড করলো। এটা হতে পারে, এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, বলতে পারবো না এরকম। তবে আমাকে সব জায়গা থেকে কি করতে হবে না, সব জায়গা থেকে আমাকে প্রিপেয়ার থাকতে হবে। এবার কোনটা কখন দিয়ে দেবে সেটা বলা খুব মুশকিল ব্যাপার। এবং এবারে জিকের ক্ষেত্রে যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলি, তাহলে হয়তো বলবে MS স্বামীনাথন। আমি জানি না তোমরা কে কে জানো, MS স্বামীনাথন হচ্ছে রিসেন্ট মারা গেছেন। তো MS স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লবের জনক। ভারতে যে সবুজ বিপ্লব হয়েছিল, এই ভারতে সবুজ বিপ্লব আনার যে মূল প্রতিকৃত্য ছিলেন তিনি হচ্ছে MS স্বামীনাথন। তাহলে উনি মারা গিয়েছেন, তাহলে ওনার সম্পর্কে একটা কোশ্চেন এবারে হতে পারে। হবে বলছি না, হতে পারে। এটা এটা তো এরকম হচ্ছে, তো কোশ্চেনের ধরনগুলো পাল্টে যাচ্ছে, আরো কঠিন করছে পর্ষদ। যার কারণে কোশ্চেন গুলো কঠিন করতে বাধ্য হচ্ছে পর। ঠিক আছে, আমি একটু তাহলে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি এবারে। আর যদি না কেউ দেখতে পাও একটু বলবে, জানাবে। দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লেখা আছে দেখো, ম্যাথ 10 নাম্বার, ANM GNM এর জন্য, জিকে 10 আসবে, রিজনিং 5 আসবে, টোটাল 25। ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে ম্যাথের ইম্পর্টেন্ট টপিক বলে লেখা আছে হেডিংটা। হ্যাঁ স্যার। দেখো, ম্যাথে অনেক চ্যাপ্টার আছে, দেখা যাচ্ছে। স্যার দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত সমানুপাত, দ্বিঘাত সমীকরণ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক যেটা আছে, এই যে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, সময় ও কার্য, বিশেষ করে নল ও চৌবাচ্চার অঙ্ক একটা করে আসছে এখন। লসাগু, গসাগু, লগারিদম, আমি দেখলাম আগের বছর লগারিদম দিয়েছে। নৌকা স্রোতের অঙ্ক, শতকরা মানে পার্সেন্টেজ। এবারে কারোর যদি মনে হয় যে ত্রিকোণমিতি স্যার আমার ভালো লাগে না, তাহলে ত্রিকোণমিতি পুরো বাদ দিয়ে দিতে পারে। একটা আধটা কোশ্চেন হয়তো থাকতে পারে, তার জন্য পুরোটা না পড়াই ভালো। কেউ যদি চাও যে না স্যার ত্রিকোণমিতি আমার ভালো লাগে না, তাহলে ত্রিকোণমিতি ছেড়ে দিতে পারে। বীজগণিতটা একটু দেখতে হবে, বীজগণিতের মধ্যেই ওই দ্বিঘাত সমীকরণ পড়ে যাচ্ছে। এবার সময় দূরত্ব, তারপর ত্রিভুজ এবং বৃত্ত সংক্রান্ত অঙ্ক, বর্গ, বর্গমূল, গড়। ঠিক আছে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টপিক দেখলাম সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। প্রত্যেক বছর অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন একটা করে আসবেই। এই অনুপাত সমানুপাতটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। এবারে চক্রবৃদ্ধি সুদ, তোমরা কে কে চক্রবৃদ্ধি সুদ জানো একটু বলো। স্যার জানি। জানো? কেউ জানো চক্রবৃদ্ধি সুদ? হ্যাঁ স্যার। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কেউ বলতে পারবে আমাকে? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কেউ কি আমাকে বলতে পারবে? T into 1 plus R by 100 to the power n minus p, I think. একদম ঠিক। চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে P × 1 + R/100 টু দি পাওয়ার n মাইনাস পি। এখানে পিটাকে বলা হয় আসল, আর টাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার,
আর এনটাকে বলা হয় সময়। এখন চক্রবৃদ্ধি সুদ দিয়ে দু রকমের অঙ্ক হয়, একটা মাত্র রুল যখন করাবো তখন বুঝতে পেরে যাবে, জাস্ট এখন বেসিক ব্যাপারটা একটু বলে রাখছি। একটাই মাত্র রুল, হয় চক্রবৃদ্ধি সুদ আছে না হলে সমূল চক্রবৃদ্ধি আছে। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদে আসলে কত হয়। যখন সুদে আসলে হবে তখন জাস্ট রুলটা শুধু হবে, পিটা আর বিয়োগ করতে হয় না, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার এন। তো আমি একটু লিখে দিচ্ছি, যারা হয়তো বুঝতে পারবে না আমি তাদের জন্য একটু লিখে দিচ্ছি জাস্ট রুলটা। ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর যদি বলি যে শুধু চক্রবৃদ্ধি সুদ না হয়ে সমূল চক্রবৃদ্ধি, তাহলে পিটা মাইনাস হয়ে যাবে। পিটা মাইনাস হয়ে যাবে, তখন এটা শুধুমাত্র হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। যদিও টপিক ওয়াইজ এখনো যাইনি, জাস্ট আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি বললে বলে দিলাম যে চক্রবৃদ্ধি সুদের রুল কিরকম আছে রুলটা। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। অনুপাত সমানুপাত থেকে বারবার কোশ্চেন আসছে, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসছে। আমরা অনুপাত সমানুপাতটা থেকে একটু দু একটা অঙ্ক দেখবো। একটা অঙ্কই আছে মনে হয় এখানে রাখা, এই অঙ্কটা দেখতে পাচ্ছ কি? একের দাগে দেওয়া আছে 5, 10, 15, 25। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, দেখো দেওয়া আছে 5, 10, 15 ও 25, এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। তাহলে এই অঙ্কটা কি কেউ পারবে করতে তোমরা? কি হবে কি স্যার? কি হবে 5 হবে। মনে হচ্ছে। হ্যাঁ স্যার। একদম ঠিক, 5 হবে। তাহলে কিরকম হচ্ছে আমরা একটু একটু জেনে নিই, যেহেতু শুরু করেছি। দেখো একটাই আছে 5, আর একটা আছে 10, একটা আছে 15, আর একটা আছে 25। আমাকে বলছে কত যোগ করতে হবে প্রত্যেকটার সঙ্গে। আমি তো জানি না কত যোগ করতে হবে, তাহলে আমি মনে করি এক্স যোগ করতে হবে। তাহলে এক্স যদি যোগ করতে হয় তাহলে আমি লিখবো 5 + x। অনুপাত চিহ্ন দিতে হবে, তারপরে 10 + x, প্রত্যেকটার সঙ্গে আমাকে এক্স যোগ করতে হবে। কত যোগ করতে হবে আমি তো জানি না এটা। তারপরে কি চিহ্ন হয় না সমানুপাতিক চিহ্ন হয়। তারপরে আবার হবে 10 + 10 নয় 15, 15 + x ইজ টু 25 + x। এতটা পর্যন্ত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। রুল কি হয় না অনুপাত চিহ্ন যদি থাকে, আচ্ছা এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। অনুপাত চিহ্ন যদি থাকে কি হয় না, এই 5 + x বাই চলে যায়, বাকিটা 5 + x বাই 10 + x ইকুয়াল টু 15 + x বাই 25 + x। এবারে তোমরা ক্লাস 10-এ শিখেছো কোনাকুনি বজ্রগুণ, তোমাকে কোনাকুনি বজ্রগুণ করতে হবে। গুণ করে এখানে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এবারে কেউ কেউ আছে যে স্যার আমরা তো এক্স টেক্স ধরে করতে পারি না, এমনি কোনো শর্ট ট্রিক বাতান বলুন। তখন আমি তাদের জন্য একটা শর্ট ট্রিকও বলবো এক্ষুনি। এটা কি না, সেই ট্রিকটা হচ্ছে যে ওই অঙ্কটা থেকেই যে অপশন গুলো আছে ওই অপশন টেস্ট করে আমি দেখব যে আমি কি আদৌ পারবো ওই অপশন টেস্ট করে। দেখো তার আগে তোমাকে দেখতে হবে যে কোশ্চেনে যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো সেটা কি দেওয়া আছে। 5, 10, 15 আর 25 দেওয়া আছে তো? হ্যালো, হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে যে 5, 10, 15, 25 এর গসাগুটা কি হয়? 5 হবে। মানে কত কত পাঁচ হবে, কত হবে? 5 হবে। তাহলে তোমার মাথায় চট করে এই জিনিসটা যেন চলে আসে যে যেহেতু এর গসাগু সবগুলোতে কমন কি আছে, 5 আছে, কেন না সবগুলো হচ্ছে 5-এর গুণিতক। তাহলে আমি 5কে যোগ করে দেখাই, যোগ করি হয় নাকি। তাহলে দেখো 5 আর 5 যোগ করলে কত হবে, 10 হবে। আমি অপশন সিটাকে নিয়ে করছি প্রথম। 5, 5 যোগ করলে কত হবে, 10 হবে। তারপর ইজ টু চিহ্ন, 10 আর 5 যোগ করলে কত হবে, 15 হবে। এটা সমান হয় নাকি দেখতে বলছে, কার সঙ্গে সমান হয় নাকি, না 15-র সঙ্গে 5 যোগ করবো, কত হবে, 20 হবে। অনুপাত চিহ্ন, 25-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 30 হবে। তুমি কাটাকাটি করো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 তিলে 15, কত পাচ্ছ, 2:3 পাচ্ছ তো। তারপরে 5 দিয়ে কাটাকাটি করো, 10 দিয়ে কাটাকাটি করে দাও, 10 দুগুণে 20, 10 তিলে 30। দেখো এখানেও সমান চিহ্নের এপাশে পাচ্ছ 2:3। তাহলে দুটো সমান হয়ে গেল। এরকম ভাবে আমাকে অঙ্কটাকে করতে হবে। কেন তুমি এক্স ধরে করতে যাবে, কোনাকুনি গুণ করবে, তোমাকে মিডিল টার্ম ফ্যাক্টর আবার ওখানে করতে হবে, অনেক সময় লেগে যাবে। যার কারণে কি করতে হবে, আমাকে এই অঙ্কগুলো এরকম ভাবে চেষ্টা করতে হবে। হয়তো একদিনে এটা আসবে না, ধীরে ধীরে হয়ে যাবে, চিন্তা নেই, আমি আছি। আচ্ছা, এটা বললাম। এইখানে একটা অঙ্ক আছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। ডজন প্রতি ডিমের দাম 6 হ্যাঁ টাকা স্যার। কমলে, স্যার অ্যান্সার 24 এটা হবে 40 বোধহয়। টাকা আছে, এটা 40 টাকা হবে না, না এটা না 30 টাকা হবে। 30 এটা 30 হবে, 40 টাকা নয়। 30 টাকায় আরো 3টে ডিম বেশি হবে। পাওয়া যায়। কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল? শুনতে পেয়েছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে এই অঙ্কটা আমি কিরকম ভাবে করব? তোমাদের যেটা মাথায় আছে যে হ্যাঁ স্যার এইরকম ভাবে করুন। অনেকের মাথায় আছে এক্স ধরে স্যার হ্যাঁ স্যার। করুন। কি ধরে করব বলো? বলো, কে বলছিলে, বলো, কিছু একটা বলছিলে, বলো। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কেউ বলতে পারবে যে এটা আমি কি করে করব এই হ্যাঁ স্যার। অঙ্কটা? হ্যাঁ বলো, কি কি করে করব বলো। কি বলছো, এক্স ধরে? হ্যালো, স্যার 1 ডজন ডিমের দাম হচ্ছে x টাকা ধরে কম। এক্স টাকা ধরে করতে বলছো, এই তো। আচ্ছা সাপোজ, আচ্ছা আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তোমাদের কি শুনতে কোনো রকম ভাবে অসুবিধা হচ্ছে নাকি? না আচ্ছা শোনো, যে বললে এক্স না ধরে স্যার, করতে, মাঝে মাঝে কথাগুলো একটু কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, মাঝে আমাকে বলবে যে স্যার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, না হলে আমি বুঝতে পারবো না। নাহলে কথাগুলো কেটে কেটে যাবে, তখন তোমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা শোনো, যে বললে এক্স ধরে করার কথা, বললে তো তোমরা। আচ্ছা সাপোজ হ্যাঁ ধরো স্যার। এই অঙ্কটা আমি, ধরো এএনএম জিএনএম এক্সাম আমি তুমি দিতে গেছো, এই অঙ্কটা তুমি এক্স ধরে শিখে গেছো, তুমি পারবে, কিন্তু তুমি জানো না যে উত্তরটা কত হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে হ্যাঁ ধরো তুমি এই অঙ্কটা লাস্টে করবে, রেখে দিয়েছো, এটা তুমি লাস্টে করবে, একদম শেষে করবে ভাবছো। তোমার 1 মিনিটও হাতে সময় নেই, 30 সেকেন্ড আছে, তুমি এই অঙ্কটা কি করে করবে? এক্স ধরে করলে কিন্তু 1-1.5 মিনিট, 1 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তাহলে একটা শর্ট ট্রিক বলতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেই শর্ট ট্রিকটা বলি, যাতে 3 লাইনে অঙ্কটা হয়ে যায়। হুম। হ্যাঁ স্যার। শিখতে চাইছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমেই বললাম যে এখানে কিন্তু হ্যাঁ 40 স্যার। হবে না, বলুন। 30। দেখো, ভালো করে অঙ্কটা যদি তুমি পড়ো তাহলে দেখবে অঙ্কের মধ্যে একটা ভালো ক্লু স্যার আছে। এটা কি ওই স্টিকি নোট করা যাবে?
আমি ঐচ্ছিক নিয়ম, শোনো তুমি ঠিক বলছো, ঐচ্ছিক নিয়ম করলেও হবে, এক্স ধরে করলেও হবে, কিন্তু আমি বলতে চাইছি ওটা তো ভাগ হয়ে যাবে, ওটা একটু বড় হয়ে যাবে, আমি বড় করব না। ঐকিক আমি নিয়মে চাইছি করলে যে 60 চালাচ্ছে, সিটটাকে অ্যান্সার। না, 60 অ্যান্সার হবে না। আমি তোমাকে বলছি শোনো, এই অঙ্কটা তুমি দুবার পড়ো, বুঝে যাবে যে এর মধ্যে একটা ইন্টারেস্টিং ক্লু আছে। কি দেখো, ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকা হবে। এটা আগেই বলেছি, 40 নয়, এটা 30, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু। 30 টাকায় আরো 3টে ডিম বেশি পাওয়া যেত। 6 টাকা কমলে, 6 টাকা কমলে কটা ডিম বেশি পাওয়া যেত? 3টে। কটা? 3টে। 3টে। তাহলে 3টে ডিমের দাম কত? 6 টাকা, একই না? হ্যাঁ। যদি 6 টাকা কমলে 3টে ডিম পাওয়া যেত, তাহলে 3টে ডিমের দাম কত? 6 টাকা। একটা ডিমের দাম কত হবে গো? 6 টাকা। না, একটা ডিমের দাম 6/3। দুটো 2 টাকা হবে স্যার। গুড, গুড, 2 টাকা। তাহলে একটা ডিমের দাম হবে 2 টাকা। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে যদি একটা হ্যাঁ স্যার। ডিমের দাম 2 টাকা, 1 ডজন মানে কতগুলো ডিম? 12টা। 12টা। তাহলে 12টা 12টার ডিমের দাম কত হবে? 24 টাকা। 24 টাকা। 24 টাকা। দেখো, তাহলে একটা ভালো ইন্টারেস্টিং জায়গায় চলে এলাম। পুরো 24। না, 24 নয়, তুমি অঙ্কটা ভালো করে পড়ো। দেখো এখানে কি বলা আছে, ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে, তার মানে আগে নিশ্চয়ই একটা আলাদা দাম ছিল, একই না? 30 টাকায় আরো 3টে ডিম বেশি পাওয়া যেত, তার মানে কমছে। 6 টাকা কমার জন্য আমি পাচ্ছি 24 টাকায় 1 ডজন ডিম, একই না? হ্যাঁ স্যার। আমাকে বলছে কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল, তার মানে 6 টাকা বেড়েছে। আগে বাড়ছে হলো 6 টাকা। 24 6 টাকা প্লাস কমানো, 24 24 প্লাস, প্লাস 6 30 টাকা। একদম তাই। অ্যান্সার উইল বি 24 প্লাস 6, 30 টাকা। কেন না, আমার 6 টাকা কমার জন্য আমি 3টা ডিম ডজনে বেশি পাচ্ছি 30 টাকায়। তাহলে উত্তর হচ্ছে 24 প্লাস 6 সমান 30 টাকা। কার বুঝতে অসুবিধা আছে বলো এই অঙ্কটা? কার বুঝতে অসুবিধা আছে বলো, যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারিনি, আবার একবার বলবো। স্যার একবার বলে দিন। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, 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 অনেকে আছে পেরেছে, অনেকে আছে পারেনি। তো তাদের জন্য আমি আরেকবার বলে দিই। দেখো, এটা 40 নয়, এটা 30 হবে। আমাকে বলছে ভালো করে আগে অঙ্কটা পড়ে নাও। ডজন প্রতি ডিমের দাম যদি 6 টাকা কমে, 6 টাকা যদি কমে যায়, তাহলে 30 টাকায় আরো 3টে ডিম বেশি পাওয়া যায়। তার মানে 1 ডজনের দাম যদি 6 টাকা কমে যায়, 3টা ডিম বেশি পাবো আমি 30 টাকায়। তাহলে আমি 3টা ডিম ক টাকায় পাবো? মাত্র 6 টাকায় পাবো। এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 2 টাকায়। হ্যালো স্যার, বলছি কি কথাগুলো হচ্ছে, ক্লিয়ার 3টে শোনা ডিম যাচ্ছে না। যদি 6 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম 6/3 সমান 2 টাকা। বোঝা গেছে এইটুকু? স্যার স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছিল। টা অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে আমি বললাম 3টা ডিম আমি পাচ্ছি 6 টাকায়। 6 টাকা যদি কমে যায়, আমি 6 টাকায় পেয়ে যাচ্ছি 3টা ডিম। তাহলে 3টা ডিমের দাম 6 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? না, 6/3 সমান 2 টাকা। তাহলে 2 টাকা এখন একটা ডিমের দাম। তাহলে ওই সময় 1 ডজন মানে তো 12টা।
হুম তাহলে 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টা ডিমের দাম কত হবে? 12 গুণিত 2 সমান 24 টাকা। ওটা আমাকে বলছে যে দাম কমার জন্য 24 টাকায় আমি 1 ডজন পাচ্ছি। আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে দাম কমার আগে দাম ক টাকা কমেছে? 6 টাকা কমেছে তো দাম। ডিমের দাম ক টাকা কমেছে? ডজন প্রতি 6 টাকা, এখানে লেখা আছে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে আমি যে 1 ডজন ডিমের দাম বের করেছি সেটা হচ্ছে ওজন কমার পরে 24 টাকায় 1 ডজন পাচ্ছি, কিন্তু ওজন কমার আগে হুম ওখানে তো ডজন প্রতি 6 টাকা বেশি ছিল না। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 24 ইকুয়াল টু 30 টাকা। হুম। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন এ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝে গেছি। আচ্ছা, এইবার পরের পেজে দেখো একটা 2 এর দাগে অঙ্ক আছে। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার কত? এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুরবার পরীক্ষায় দিচ্ছে এএনএম জিএনএম, ফলে এই টপিকটাকে আমরা কিন্তু ছেড়ে যাওয়া চলবে না। বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি কেউ আমাকে বলতে পারবে? আমি একটু আগে বললাম। 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। না সেটা না, আমি ওটা তো সূত্র হয়ে গেল। আমি বলতে চাইছি সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদে সুদ আসলে প্লাস সুদে আসলে চক্রবৃদ্ধি সুদ। মূলধন প্লাস হচ্ছে চক্রবৃদ্ধি। সুদে স্যার আসলে চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ মূলধন এবং প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদ। মানে সুদ, হ্যাঁ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। এখন এই অঙ্কটা তাহলে আমি যদি মনে করি সহজে করা যাবে, দু রকম উপায়ে করা যাবে। একটা কি, তোমরা যেটা শিখেছো সেটা কি, না স্যার এমনি করে দিন, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এর জায়গায় 2 করে দিন, এটা সমান 441 হবে। না ওটাই তো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে আসল দেওয়া আছে 400 টাকা। 1 মিনিট, খালি পেজটাতে যাচ্ছি। এখানে তোমার আসল দেওয়া আছে পি সমান 400 দেওয়া আছে, এই তো। সুদ আসলকে বলা হয় হ্যাঁ স্যার। অ্যানুয়াল, অ্যানুয়ালকে এ দিয়ে লেখা হয়। তো সেই অ্যানুয়ালটা দেওয়া আছে তোমার 441, ঠিক আছে? অ্যানুয়ালটা তোমার দেওয়া আছে 441। স্যার এটার অ্যান্সার 5 হবে? 5%? হ্যাঁ স্যার 5 হবে। হ্যাঁ 5 হ্যাঁ হবে, স্যার 5 5। হবে 5। তাহলে তোমার রুলটা যেটা পড়ছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু 1 প্লাস, সরি, পি ইন্টু 1 প্লাস আর বাই, এখানে আরটা যেহেতু ধরতে বলছে, আর আর বাই 100 পি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে আমরা যখন এই সূত্রটা জেনে গেছি, তাহলে আমরা আর এত দূর না করে আমরা ডাইরেক্ট এরকম লিখতে পারি। কি লিখতে পারি? না 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে হবে 441/400, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে পরের লাইনে এই স্কোয়ারটা এই পাশে যদি চলে আসে তাহলে কি হবে? এই পাশে স্কোয়ার রুট হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইখানে এটা করে দিলাম, তাহলে এই স্কোয়ার রুটটা কেটে দিলাম। তুমি এইটা যদি করো তুমি পাবে 21/20, 21/20। 21/20। তুমি এই ওয়ানটাকে এই পাশে ভাগ করে দাও, 21/20, এটাকে তুমি 1 ভাগ বাই করে দাও 20। 20/20 -1, তাহলে তুমি এখানে পাবে 20। 1/20। 1 বাই 20। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 1/20।
তাহলে 20 কত 100 না 20 5 100, কোনাকুনি গুণ করে দাও, আর ইকুয়াল টু 5 হবে। হ্যাঁ। তাহলে আমি যদি ধরে করতে যাই ওখানে, বারবার ধরতে থাকি এ যে আসল এত, পি এত, আমাকে সহজ ট্রিকটা শিখে নিতে হবে আগে, যে আচ্ছা এইরকম ভাবে করতে হয়। ডাইরেক্ট ওখানে দেখে নেবো 2 বছর আছে, ঠিক আছে, তাহলে স্কোয়ার হবে, স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট করে ব্যাপারটাকে করে দিতে হবে আমাকে, কেন ওখানে সময় বাঁচানোটা সব থেকে বড় ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করলাম, এই অঙ্কটার অ্যান্সার হলো 30। এই অঙ্কটা করলাম, এর অ্যান্সার হলো C5। এটা করলাম, এর অ্যান্সার হলো B5%। আচ্ছা, এরপরে যারা জেন পাস দেবে বা এএনএম জিএনএম দুজনেরই লজিক্যাল রিজনিং আছে, যেখানে লজিক্যাল রিজনিং এর আমি সিলেবাসটা একটু রেখেছি এখানে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ ব্লাড রিলেশন আছে প্রথমেই। ব্লাড রিলেশন মানে কি? রক্তের সম্পর্ক। হ্যাঁ, রক্তের সম্পর্ক। এখন ব্যাপারটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি একজনকে জিজ্ঞাসা করছি, ভাই ব্লাড রিলেশন মানেটা কি? ও বলছে যে ব্লাড রিলেশন মানে ব্লাড রিলেশন, মানে এই যে রক্ত টক্ত নিয়ে যে পড়াশোনা করা, সেই ব্যাপারগুলোকে ব্লাড রিলেশন বলা হয়। আমি বলি না না ভাই শোন, ব্লাড রিলেশন মানে হচ্ছে এই যে সম্পর্ক, ধরো আমার মায়ের ভাই তার ছেলে আমার কে হবে, আমার মায়ের ভাই তার ছেলে আমার কে হবে, কেউ বলতে ভাই পারবে কে হবে? হবে। ভাই হবে ভাই দাদা। ভাই ভাই হয়। হয়। তো ভাই একদম তাই, এইটা হচ্ছে ব্লাড রিলেশন। খুব ইন্টারেস্টিং জায়গা। তো এটা একটা পড়েছিল 2023-এর এএনএম জিএনএম এ, আমি দেখেছি। তো এটা একটু ইম্পর্টেন্ট আছে। আলফা নিউমেটিক সিরিজ, এটা একটা সিরিজ যেখানে তুমি দেখতে পাবে যে এবিসিডি দিয়েও থাকতে পারে, আবার নাম্বার দিয়েও থাকতে পারে, সিরিজ শূন্যস্থান পূরণ করতে হবে, এগুলোও প্রায় দিচ্ছে এখন। ক্যালেন্ডার আছে, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজটা দু একটা দেয়, দেয় না, আমি আলোচনা করবো দু একটা। মানে এটা একটু বলে দেবেন তো। কোনটা বলো তো, কোনটা বলো, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ না ক্যালেন্ডার, কোনটার কথা বলছো? হ্যালো, ওই যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ যে ABCD থাকে না ওইগুলো। অবশ্যই বলে দেবো, চিন্তা করার কিছু কারণ নেই। যখন ক্লাস শুরু হবে তোমরা শুধু জাস্ট ক্লাসটা মন দিয়ে অ্যাটেন্ড করো, কেউ মিস করবে না, কেননা তোমরা বুঝতে পারছো যে একটা ক্লাসে যখন আমি ব্লাড রিলেশন করাবো, তাহলে ব্লাড রিলেশনের তো পুরো টপিকটাকে তোমাকে প্রথম থেকে ক্লিয়ার করাতে হবে। এবার তুমি যদি পরের দিন এসে ধরো একদিন উইকে রাখলাম যে ব্লাড রিলেশন, আমি হয়তো 3টে ক্লাস নিলাম, একদিন ব্লাড রিলেশন করালাম, একদিন সিরিজ করালাম নিউমেরিক্যাল সিরিজ, একদিন আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করালাম, দেখা যাবে 3 দিনের যে টোটাল সিলেবাস কমপ্লিট করার পরে হয়তো সপ্তাহে একদিন এরকম রাখলাম যেদিন হয়তো জাস্ট কোশ্চেন আলোচনা হবে জাস্ট। তুমি সেই দিন এসে যদি বলো যে স্যার এটা আমি বুঝতে পারিনি, তুমি বুঝতে পারবেও না, কারণ তোমাকে ফার্স্ট দিন থেকে জিনিসটা প্রথম থেকেই তোমাকে শিখতে হবে, নাহলে তুমি শিখতে পারবে না। আর রিজনিং এমন একটা জায়গা, তুমি এখানে 5-এর 5 এএনএম জিএনএম এ আমি আলোচনা করবো, তুমি বুঝতে পারবে যে স্যার এত সোজা এটা, মানে করারই দরকার হবে না, তুমি এমনি দেখেই বলতে পারবে, তোমার থট যদি ঠিকঠাক হয় তুমি দেখেই বলতে পারবে ও আচ্ছা এটা উত্তর এটা হবে। আর জেনপাস ইউজিতে 20 নাম্বার তুমি হেসে খেলে পাবে। আর তুমি যখন এএনএম জিএনএম 5-এর 5 এখানে পেয়ে যাবে, তুমি তখন দেখবে যে ম্যাথে তোমার যদি 5ও আসে 10-এর, জিকেতে তোমার যদি 10-এর 2ও আসে, তুমি দেখবে র্যাঙ্ক ক্লিয়ার করে গেছো। ঠিক আছে, আবারও বলছি যে দেখো এএনএম জিএনএম এমন একটা জায়গা, এখানে কিন্তু তুমি না যদি 85-এর কাছাকাছি তোমার থাকে নাম্বার, 85+ যদি তোমার না থাকে, 115, তোমার কিন্তু র্যাঙ্ক ক্লিয়ার হবে না। ফলে বি কেয়ারফুল এই জায়গাটা থেকে, যে তোমাকে কিন্তু 85+-এরই প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট র্যাঙ্ক পর্যন্ত যাবে না। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কোডিং ডিকোডিং আছে, যেখানে কোডিং ডিকোডিং হচ্ছে
ABCD এইগুলো দিয়ে নাম্বার দেওয়া থাকে, আসেনি খুব একটা, তবে করতে হবে আমাকে। সরি। তারপরে ডাইস আছে, কিউবয়েড আছে, ডাইরেকশনটা থেকে দেয় প্রায়, ডাইরেকশন থেকে একটা দেয়, হয়তো একজন ব্যক্তি উত্তর দিকে 5 কিলোমিটার গেল, তারপর দক্ষিণ দিকে, তারপর পূর্ব দিকে গেল, লোকটা এখন কোথায় আছে, অবস্থান কি। আমি অনেক শর্ট শর্ট ট্রিক আমি তোমাদেরকে এইগুলো নিয়ে বলবো। জাস্ট ক্লাসটা টাইম মতো অ্যাটেন্ড করো। অনেকটা ভার্ব সিলেবাস আছে, আমি অ্যানালিসিস করে চেষ্টা করব যেটা কেবলমাত্র আসছে সেই অনুযায়ী করানো। যেমন অড ম্যান আউট তোমরা দেখতে পাচ্ছ কি একটা জায়গায় অড ম্যান আউট বলে লেখা আছে, অড ওয়ান আউট। হ্যাঁ স্যার। প্রত্যেক বছর একটা করে থাকে। আমি কোশ্চেন আলোচনা করবো এক্ষুনি, তুমি দেখবে 3টা ইয়ারের কোশ্চেন আমার কাছে আছে, 3টাতেই একটা করে অড ম্যান আউট আছে। আর মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, এই মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ থাকুক আর নাই থাকুক, এই যে বিভিন্ন যে ইমেজের সিকোয়েন্স এগুলো কিন্তু থাকবে, ফিগার ম্যাট্রিক্স থাকবেই থাকবে, প্রত্যেক বছর থাকে একটা করে। তারপর সিকোয়েন্স এন্ড সিরিজ আছে, ডাটা সাফিসিয়েন্সি আছে, ঠিক আছে। পেপার ফোল্ডিংটা দেয় না, এখনো দেখতে পাইনি পেপার ফোল্ডিংটা, তবে সেফ কনস্ট্রাকশনটা দেয় যে এটা এরকম, এর অর্ধেকটা কিরকম হবে, অপশন 4টা দিয়ে দিল। তো কনক্লুশন সিলোগিজমটা দিচ্ছে না কোথায় তোমাদের, এগুলো WBCS TCS এ দেয়, বা হচ্ছে SI WBP SI এইগুলোতে দেয়। তো আমি চলে যাচ্ছি একদম লজিক্যাল রিজনিং এর একটা কোশ্চেন, দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ওইখানে তুমি দেখতে পাবে উপরে একটা 60-এর দাগের কোশ্চেন আছে, মানবদেহে হাড়ের সংখ্যা। ওটা কিন্তু জিকের কোশ্চেন, স্যার ভালোভাবে দেখতে 206 পাচ্ছি না। দেখা যাচ্ছে না? স্যার না যাচ্ছে স্যার না। তো 206টা হবে। হ্যাঁ, 206টা হবে। আচ্ছা, এখানে লজিক্যাল রিজনিংটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার যাচ্ছে তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। 61 দাগ, 61 দাগটা দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বলা হয়নি, সেটা হচ্ছে যে লজিক্যাল রিজনিং এবং ইংলিশ এ দুটোই কিন্তু তোমাকে ইংলিশ ভাষায় পড়তে হবে, এবং ইংলিশ ভাষায় অ্যান্সার তোমাকে করতে হবে। এখানে কিন্তু বাংলায় অনুবাদ করে দেওয়া নেই। ফলে তোমাকে এটাও সিওরিটি হয়ে যেতে হবে যে তোমার ইংলিশে একটু আধটু নলেজ অবশ্যই তোমাকে থাকতে হবে, ঠিক আছে। চেষ্টা করো যে বিভিন্ন ভোকাবুলারি, বিভিন্ন রুট ওয়ার্ড পড়ার চেষ্টা করো। যদি কারোর ইংলিশে প্রবলেম থেকে থাকে অবশ্যই বলবে যে স্যার এই জায়গাটা প্রবলেম। দেখো ইংলিশের আমি বলবো ফ্রেজ, ইডিয়ম, ফ্রেজ, তোমরা কি ইংলিশ সম্পর্কে একটু অবগত আছো? হ্যাঁ স্যার। দেখো ইডিয়ম, ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিম এইগুলো কিন্তু তুমি তোমার মনের মতো পাবে না, কোনোবারই দেয় না মনের মতো, এগুলো বাইরে থেকে দেয়, মানে তোমার এবিলিটির উপরে ডিপেন্ড করে তুমি। হ্যাঁ, কি বলতে চাইছো বলো? কে কি বলছিলে বলো, আরেকবার বলো, রিপিট, আমি বুঝতে পারি। স্যার ইংলিশটা খুব কঠিন হয়, অ্যান্সার করা যায় না। আচ্ছা ঠিক আছে, ইংলিশটা তোমার যদি মনে হচ্ছে কঠিন, আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের কিছু আমি নিজেই একটা এক্সট্রা করে ক্লাস নিয়ে করে দেওয়ার। কেননা ইংলিশের টিচার তো যদিও আমাদের এখনো ঠিক করা হয়নি, তবে আমরা চেষ্টা করছি। দেখো ইংরেজিতে স্যার আর বলছিলাম কি, যে ইংলিশটাই সব থেকে বেশি কঠিন হয়, মানে অ্যান্সার করাই যায় না। কে বলেছে তোমাকে? ইংলিশ দেখো, তোমাকে একটা কথা বলে দিই তাহলে, ইংলিশে শুধু ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম তুমি তোমার মনের মতো পাবে না, কিন্তু বাকিগুলো তুমি তো শিখে এসছো। আরে আর্টিকেল প্রিপোজিশন তুমি পারবে নি? কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে তুমি পারবে নি? কোথায় অন, ইন, টু এইগুলো বসে তুমি পারবে না? পারবে, অবশ্যই পারবে, একটু দেখলে পেরে যাবে। তুমি ভয়েস পারবে না, তুমি নেরেশন পারবে না, তুমি ডিগ্রি পারবে না, পারবে, একবার বলে দিলে পেরে যাবে। চিন্তা নেই, আমি আছি, আমি বলে দেবো। কারোর যদি কোনো পার্সোনাল প্রবলেমও থাকে যে স্যার আমার এই টপিকটাই প্রবলেম, তুমি আমাদের বিভিন্ন টিচাররা আছে, স্বরাজ স্যার আছে, সনজিৎ স্যার আছে, হ্যাঁ সৌমেন স্যার আছে, তন্ময় স্যার আছে, বিভিন্ন তুমি স্যারেদের সঙ্গেও তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারো। আমাদের স্যারেরা খুবই খুবই জলি। তুমি বলবে স্যার এই জায়গায় প্রবলেম, তোমাকে হয়তো স্যারের টাইম মতো তোমাকে একটু ম্যানেজ করে নিতে হবে, কেন স্যারেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। ওনারা IITর সঙ্গে যুক্ত আছেন, কেউ কেউ আছেন NIT থেকে, কেউ কেউ আছেন
আহ, মানে এমএসসি চলাকালীন রিসার্চ পেপার তাদেরকে সাবমিট করতে হচ্ছে। তো কেউ কেউ পিএইচডি হোল্ডার আছেন, তো একটু ওনাদের একটু প্রবলেম হবে, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ওটা। তো তোমাদের যদি আমার টপিকে ওকে কোনো স্যার। প্রবলেম থাকে, আমার সঙ্গে কোনো সরাসরি কোনো কথা বলার থাকে যে স্যার এই জায়গাটা আমি পার্টিকুলার বুঝতে পারিনি, তোমরা কোনো সমস্যা নেই, তুমি মেসেজ করতে পারো। টেলিগ্রামে আমার নাম বিক্রম মাইতি, তোমাদেরকে আমি বললামই, আমাকে টেক্সট করতে পারো। আমরা চেষ্টা করছি পরে পরে যাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া যায়। তোমরা চেষ্টা করো, যারা খুব নিডি আছে, যাদের দরকার, বন্ধু বান্ধবদের মধ্যে যে একটা, হ্যাঁ পয়সা পায়নি, তারা পড়তে পারেনি, তাদেরও একটা সুযোগ করে দাও। তোমরা বলে দাও যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রিতে করানো হয়। ঠিক আছে? আমরা চাই সবাই করুক, সবাইয়ের একটা ড্রিম আছে যে স্যার আমি নার্স হতে চাই, আমি সবাইকে সেবা করাই। অনেকে আছে যে আমি সেবা করতে চাই, এটার জন্যই মূলত নার্সে আসা। অনেকে আছে পারিবারিক সমস্যা আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, নার্সিং করতে হবে। অনেকে আছে যে আমার এটা একটা প্যাশন, মানুষের সেবা করা। অনেক মেয়ের আছে, সেটা থাকতে পারে। তো সেটা সবাইয়ের থাকতে পারে, সবাইকে একটু চেষ্টা করবে যে হ্যাঁ এই জায়গায় এরকম হচ্ছে, তুমি যদি চাও করতে পারো, করে দেখতে পারো। কেউ তো টাকা চাইছে না রে বাবা। তো ঠিক আছে, তাহলে 61 নম্বরের যে কোশ্চেনটা আমি একটু বলি তোমাদেরকে। দেখো, প্রথম একটা তুমি ছবি দেখতে পাচ্ছ, দেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, যাচ্ছে। দেখো, এই ছবিটার সঙ্গে পরের ছবিটার, আমি ধরে নিলাম তোমরা কেউ লজিক্যাল রিজনিং এর কিছুই জানো না। স্যার বি নাম্বারটা অ্যান্সার হবে। দেখো এই যে ছবি, বি নাম্বার। হ্যাঁ বি কোনটা হবে? স্যার বোধহয় স্যার নাম্বারটা ডি হবে বি বোধহয়। নাম্বারটা হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিই। এই যে ফার্স্ট ছবিটা যেটা আমি গোল করলাম, দেখো ওই ছবিটার সঙ্গে পরের ছবিটার আমি কিভাবে মিল করব। দেখো, দেখতে পাচ্ছি ওই যে রেখাগুলো আছে, ওই রেখাগুলোকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মানে বুঝতে পারছো তো? অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এই রকম দিক, এটাকে অ্যান্টি ক্লক বলা হয়, মানে ঘড়ির বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি যদি ঘোরাতে থাকি, তুমি দেখতে পাবে যে এই এই যে ছবিটা এই শেপে চলে আসবে। এই জিনিসটাকে, এই দাঁড়াটাকে এরকম ভাবে যদি আমি ঘুরিয়ে দিই, তুমি দেখবে এই ছবিটা চলে আসছে। তাহলে ওই রুলটা পরের ছবিটাতে অ্যাপ্লাই হয় নাকি দেখি। মানে এই জিনিসটাকে আমি আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। দেখো এই জিনিসটাকে ঘুরাতে না, দেখো কিরকম চলে আসছে, এই জায়গাটায় চলে আসছে। এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ এইরকম জায়গায় আনলে দেখো এরকম একটা সোজা দাগার চলে আসছে। দেখো এইখানে সেইটা এসছে, এবং ত্রিভুজটা দেখো চলে এসছে এইখান থেকে এইখানে, এইখানে চলে এসছে। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা নিশ্চয়ই এইটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে যেটা হবে সেটাতে হবে নিশ্চয়ই অ্যান্সারটা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে থাকি, আমি এরকম ছিল জায়গাটা, তাহলে এটা এরকম ঘুরে 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 এইরকম জায়গায় চলে আসবে, এরকম কোনাকুনি হয়ে যাবে। তখন এই যে ত্রিভুজটা, এটা এইরকম জায়গায় চলে আসবে, ত্রিভুজটা ত্রিভুজটা এরকম জায়গায় চলে আসবে। তুমি জাস্ট একটা জিনিসই পটাও না, ত্রিভুজটা ওই জায়গায় আর কোথায় আছে দেখাতে পারবে? বিয়ে। আর কোথাও নেই। তাহলে স্যার বি অ্যান্সার হবে। শুধু বিতে আছে। তাহলে তুমি এটা কি কঠিন? তোমাদের মনে হচ্ছে এটা কঠিন? না স্যার। না স্যার। বাস হয়ে গেল, সোজা একদম। তারপরেরটাতে যাই। হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ? কোন ছবিটা এই সিরিজের সঙ্গে ম্যাচ খাচ্ছে না? স্যার ডি নাম্বারটা। দেখো, প্রথমে আছে ত্রিভুজ, তার 3টে বাহু বৃত্তটা আছে। বৃত্তটা। একদমই তাই। কেন, বৃত্তের কোনো বাহু হয় না? বাহুর দৈর্ঘ্য হয় না বৃত্তের। না। কিন্তু এই ত্রিভুজ, এই চতুর্ভুজ, এটা রম্বস, এটা চতুর্ভুজ, সব চতুর্ভুজ না, এটা হচ্ছে বর্গক্ষেত্র, সবগুলোরই কিন্তু বাহুর সংখ্যা হয়। তাহলে দেখো, এই জিনিসগুলো জাস্ট একটা নর্মাল অ্যাজাম্পশন থেকে তুমি করতে পারছো, একই না? হ্যাঁ স্যার। তুমি এটাকে কঠিন বলতে পারবে? তুমি এটাকে কোনো সম্ভব নয়, এটা কঠিন নয়। তারপরে দেখা আছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। নিচের কোনটা অড?
দেখো প্রথম আছে 1900। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। তো দেখা যাচ্ছে না কোন কোশ্চেনটা বলছেন, দেখা যাচ্ছে না। 63, 63 এইটা না স্যার দেখা দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে 62 না, টা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে, না? দেখা 62 টা যাচ্ছে দেখা না। যাচ্ছে। আবার দেখো। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? না স্যার হ্যাঁ দেখা স্যার দেখা যাচ্ছে না। যাচ্ছে। 63 তে দেখো দেওয়া আছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। দেখো দেওয়া আছে ইয়ার 1900। দেখো দেওয়া আছে 2020। দেখো দেওয়া আছে 2013। তারপরে দেখো দেওয়া আছে 1967। তাহলে কোনটা অড হবে? তোমাদের একটা সাধারণ আইডিয়াতে কি বলছো কোনটা অড হতে পারে? স্যার 2020। কেন বলো তো? এবার 4000 দিয়ে ভাগ করা যাবে সময় অনুযায়ী হয়তো 2020 হবে, ভাগ মিলে যাবে 2020 তো 4000 হবে, দিয়ে ভাগ কিন্তু করলে। 4000 নয়, 4 দিয়ে ভাগ। 2020টা 4 দিয়ে 4 দিয়ে ভাগ কর। 2000 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা মিলে যাচ্ছে। ঠিক আছে, কারণ ওটা একটা লিপ ইয়ার। ওটা একটা লিপ ইয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ হয়তো আমাকে বলবে যে স্যার 1900 ওটাকেও তো 4 দিয়ে ভাগ করা যায়। স্যার ভাগ তো মিলবে না তাহলে। 1900 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না? 1900 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না? আর একবার ট্রাই করে নাও তো দেখি। 1900 মিলে যাবে। মিলে যাবে, দুটো শূন্য আছে না, মিলে যাবে। দেখো 4। স্যার 1900 400 দ্বারা ভাগ করতে হয় না? এই একটা কথা বললে 4 অনেকক্ষণ দিয়ে পর ভাগ করতে হয়। 4 স্যার এটা ঠিক বোধহয় বলেছি। ব্যতিক্রম। স্যার 400 দ্বারা ভাগ করতে হয়। এটা ব্যতিক্রম। আমি বলে না না, দিচ্ছি, 4 ক্লিয়ার দ্বারা করে দিচ্ছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। 2020 যেটা আছে সেটা 4 দিয়ে ভাগ করা যায়। এটাকে আমরা বলবো নর্মাল লিপিয়ার। কি বলবো? নর্মাল লিপিয়ার। দেখো 1900 ওটাকে 4 দিয়ে ভাগ করা যায়। 4 4 16, 4 7 28, 4 5 20। ওটা নর্মাল লিপিয়ার নয়, ওটা একটা সেঞ্চুরি ইয়ারও বটে। হ্যাঁ স্যার। যার কারণে অ্যান্সারটা আমার হবে 2020। দুটো করে ইয়ার আছে, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার আর একটা লিপ ইয়ার। যেখানে অর্ডিনারি ইয়ারে মানে সাধারণ বছর যেটা যেটা 2023 আমরা পেরিয়ে এসেছি, ওখানে আমরা দেখতে পাই 365 দিন, 52 সপ্তাহ। আমরা এখন 2024-এ পা দিয়েছি, 2024 হচ্ছে একটা লিপ ইয়ার। কেননা এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, এটা নর্মাল লিপ ইয়ার। কিন্তু আমি যদি বলি যে 100 বছর, দেখো প্রতি 100 বছর অন্তর যে বছরগুলো আসছে সেগুলোকে আমরা বলি সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে। আর কেউ একটা বললো 400 দিয়ে ভাগ করা যায়, ওই 400 দিয়ে যেটা ভাগ করা যায় সেটাকে বলা হয়, সেটাও হচ্ছে লিপ ইয়ার। এটা হ্যাঁ স্যার। সেঞ্চুরি, এটা শুধু লিপ ইয়ার নয়, সেটা সেঞ্চুরি লিপ ইয়ার। কিন্তু 2020টা এখানে শুধু লিপ ইয়ার, উত্তরটা 2020 হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো এরপরে একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য রাইট অপশন 64-এ। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, সি না হবে। স্যার অপশন সিটা হবে। কিছু দেখা যাচ্ছে না স্যার অ্যান্সার। দেখা যাচ্ছে? ভোট রিভার। হ্যাঁ স্যার, যাচ্ছে তো। না স্যার, কি গো, দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাচ্ছে, যাওয়ার কথা। দেখা যাচ্ছে স্যার। এবার আরেকবার দেখো, দেখা যাচ্ছে নাকি? সবাই বলো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো এখানে আছে ট্রেন, তারপরে আছে রেলস। ট্রেন মানে হচ্ছে ট্রেন গাড়ি, রেলস মানে হচ্ছে রেলের পাত।
তাহলে ট্রেন কোথায় চলবে? রেলে পথে চলবে। এই রকম ধরনের কোন রিলেশন কি নিচের কোন জায়গায় তোমরা খুঁজে পেয়েছো? তাহলে সেইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ স্যার, বোট রিভার। বোট রিভার ইজ দ্য রাইট অ্যান্সার। কেন না, বোট হচ্ছে নৌকা, রিভার মানে নদী। কোথায় চলে? না নদীতে চলে। আমি অপশন এ কে যদি নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে আমি দেখব যে বাস ড্রাইভার, বাস ড্রাইভার, আর বাস মানে তো বাস, ড্রাইভার মানে তো যে চালায়। কার ইঞ্জিন, কার মানে গাড়ি, ইঞ্জিন মানে তো ইঞ্জিন যেটা দিয়ে গাড়ি চলে। আর কার্ট মানে হচ্ছে ঘোড়ায় টানা বা গরু টানা গাড়ি। হর্স মানে হচ্ছে ঘোড়া যেটা টানে। বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অপশন সি হবে, বোট রিভার। বোট রিভার। একদম তাই। আচ্ছা, তারপরে দেখো একটা জায়গায় আছে চুজ দ্য রাইট অপশন হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিনিং দ্য সেকেন্ড ওয়ার্ড। এ হবে এ। একদম তাই। কেন না, এস টি স্ট্রিপ আর, আর রিপেল। কি বলছো? স্ট্রিপ হবে তারপর রিপেল হবে। আচ্ছা 1 মিনিট, আমি একটু একটু হোল্ড করছি, 1 মিনিট। একষট্টি দাগের যে কোশ্চেনটা আছে, আমরা দেখতে পাচ্ছি দেখো একটা স্তম্ভ আছে, তার রাইট সাইডে দেখো একটা বলের মতো অংশ আছে, দাঁড় করানো অবস্থায় আছে, নাকি না? এবার এই যে ছবিটা, তার সেকেন্ড ছবিটাতে দেখো কি আছে, স্তম্ভটাকে শোয়ানো অবস্থায় আছে, এবং তার মাথায় যে বৃত্তের মতো অংশটা ছিল ওটা কিন্তু বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, বি নাকি হবে না? স্যার। স্যার বি হবে অ্যান্সার। স্যার বি হবে। অ্যান্সার বি হবে। তাহলে আমরা এটা দেখেই বলে দিতে পারছি। কেন না, দেখো এই জায়গাটায় যদি একটু বলার চেষ্টা করি যে এরকম একটা ছবি আছে, এই জায়গাটাকে তুমি পুরো যদি এই থামটাকে যদি ঘুরিয়ে দিই পুরো, দেখো এটাকে এরকম ভাবে প্রকৃতি অ্যাঙ্গেল এগুলো। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে দিই, আমি দেখবো এরকম একটা জায়গা পাবো। শুধু বৃত্তের জায়গায় এখানে একটা বর্গ। পরের ক্ষেত্রে আবার তাই, এটাকে আবার তুমি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে এরকম একটা থাম হবে। সেইখানে তুমি দেখো বর্গক্ষেত্রের জায়গায় তুমি বৃত্ত পাবে, হ্যাঁ কি না? তাহলে পরেরটাও তাই হবে। পরেরটাও তাই হবে মানে কি, এইটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে আবার আমি যদি ঘুরাই, তাহলে আমার যে পিকচারটা দাঁড়াবে সেটা হবে এরকম। না, এই ছবিটা এইটা তখন এদিকে চলে আসবে, ঘুরালে এরকম, তখন এই জায়গাটায় এরকম হয়ে যাবে তখন। তাহলে এইরকম ছবি কোথায় আছে দেখো, অপশন বি। বিটা অপশন বি। হ্যাঁ। অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হুম। এইবারে দেখো একটা একটা ছবি, তার মধ্যে এ বি সি ডি বিভিন্ন দেওয়া আছে। সেখানে আমাকে অপশন বলছে যে সিটা which হবে। সি হবে। অপশন সিটা। হবে। আচ্ছা, কেন অপশন সি হবে আমাকে বলতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলতে স্যার, পারবো। কারণ সবগুলো পরপর একই ভাবে আছে, আর এটাতে হচ্ছে পি এর পরে কিউ না হয়ে ও হয়েছে। একদম তাই। দেখো এখানে জি থেকে যদি শুরু করি, দেখো জি, এইচ আই জে, এখানে বি সি ডি ই, এখানে দেখো টি ইউ ভি ডাব্লিউ, এখানে কিন্তু দেখো পি ও কিউ আর, এখানে পি কিউ আর এস হওয়া উচিত ছিল, বা ও পি কিউ আর হওয়া উচিত ছিল। জায়গাটায় অর্ডারটা ভুল হয়ে গেছে, যার কারণে এখানে উত্তরটা হচ্ছে সি। মানে এটা হচ্ছে একটা মিসম্যাচ, মানে এটা আলাদা একটা ফিগার, এটা এখানে হওয়ার কথা নয়।
আচ্ছা, কে এই জায়গাটা বুঝতে পারোনি? তাহলে আরেকবার বলুন। স্যার একবার বলুন তো। আচ্ছা, আরেকবার বলছি, তাহলে শুনে নাও। দেখো এখানে জি দিয়ে শুরু হচ্ছে এই জায়গাটায়, যেখানে স্ক্রল করলাম, তাহলে GHIJ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে দেখো BCDE, এখানে দেখো TUVW, কিন্তু এখানে তুমি দেখতে পাবে যে পি সিকুয়েন্স দেওয়া নেই, এখানে আলাদা হয়ে গেছে ঠিক আছে ও, যার কারণে এই জিনিসটা হচ্ছে ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেন নম্বর 63 তে যাই। বলছে দেখো স্যার ফাইন্ড অপশন এটা কোনটা হবে। হবে? অপশন এ হবে। স্যার এটা হবে। এ। কেন, তেইশে কারণ মাস হচ্ছে সবগুলো কারণ কারণ সবগুলো বাকিগুলো সব 31শে মাস আর এটা সব 23শে মাস। এপ্রিল হচ্ছে 30। একদম তাই, একদম তাই। আচ্ছা, তারপরে 64 কোশ্চেনটা সবাইকে দেখা যাচ্ছে। স্যার বিয়েরটা হবে ওটা। স্যার বিটা হবে। পাওয়ার ব্যাটারি হবে। বি। পাওয়ার ব্যাটারি হবে। পাওয়ার ব্যাটারি। হ্যাঁ, 63 কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, 63টা যদি কেউ বুঝতে না পারো, তার জন্য একবার বলে দিই যে এই যে আমাদের মে মাস, এটা হয় 31 ডে, জুলাই মাস এটা হয় আমাদের 31 ডে, আগস্ট মাস এটাও হয় আমাদের 31 ডে, কিন্তু এই এপ্রিল মাস এটা হয় আমাদের 30 ডে। দ্যাট ইজ ওয়াই এখানে এপ্রিল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, এরপর যেটা অনেকে বললো যে বি হবে পাওয়ার ব্যাটারি, তো কোশ্চেনটা একটু ডিসকাস করি, একটু বিশ্লেষণ করলে ভালো করে বোঝা যাবে। তো দেখো এখানে আছে লাইট ক্যান্ডেল, লাইট মানে কি আলো, ক্যান্ডেল মানে কি মোমবাতি, একই না? তাহলে আমরা দেখতে পাবো কোশ্চেনটা যেরকম রিলেশন, আমাকে অ্যান্সারটাও খুঁজতে হবে ওরকম রিলেশনে। আমাকে বলছে লাইট পাবো কোথা থেকে, ক্যান্ডেল থেকে, মোমবাতি থেকে। তাহলে এরকম জিনিস কোথায় আছে দেখবো। দেখো অপশন এ তে দেওয়া আছে এক্সারসাইজ স্ট্রেন। দেখো স্ট্রেন তো আর এক্সারসাইজ দেয় না, এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেন পাই, একই না? আমরা এক্সারসাইজ করলে স্ট্রেন পাবো, স্ট্রেন তো আর এক্সারসাইজ দেবে হ্যাঁ না। স্যার। আমাকে এই রিলেশনে খুঁজতে হবে। দেখো এখানে বলছে ডায়েটিং ওভারওয়েট, ওভারওয়েট হয়ে গেলে আমাকে ডায়েটিং করতে হবে। এখানে অপশন ডি তে আছে দেখো কার ইঞ্জিন, কারটা তখনই চলবে যখন ইঞ্জিন থাকবে, মানে লাইট ক্যান্ডেলের মতো আমি মিনিং পাচ্ছি না এখানে। কিন্তু অপশন বি দেখো বলছে পাওয়ার ব্যাটারি, তার মানে ব্যাটারি থেকেই আমরা পাওয়ারটা পাবো। সবাই বোঝা গেল এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে answer will be ব্যাটারি, পাওয়ার ব্যাটারি, অপশন বোম্বে বি। আচ্ছা, তারপরে দেখো 65 আছে EX, তারপরে ড্যাশ আছে ACLE। তো ডি হবে, ডি এক্সটেন্ট আর টেন্টের। একটা হচ্ছে এক্সটেন্ট আর একটা হচ্ছে টেন্টাকল। হুম। এখানে কি করতে হবে বলো তো, এখানে দুটো ওয়ার্ড করতে হবে। মানে সাপোজ তুমি পার্ট বসালে, তাহলে এক্স পার্ট হচ্ছে, কিন্তু প্রথম ওয়ার্ডটা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে পার্টিকেল বলে কোনো ওয়ার্ড কিন্তু নেই। পার্টিকেল ওয়ার্ড আছে, পার্টিকেল মানে কণা, কিন্তু পার্টিকেল বলে কোনো ওয়ার্ড নেই, দ্যাট ইজ ওয়াই ওটা হবে না। ঠিক আছে, তাহলে আমি যদি টেন্ট কথাটা বসাই, এই TNT যদি কথাটা বসিয়ে দিই, তাহলে কিন্তু এখানে এক্সটেন্ট একটা আর একটা হচ্ছে টেন্টাকল। এতটা পর্যন্ত বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর কোনো
কোয়ারি আছে? না স্যার। আর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার। তো আরো কিছু রিজনিং আছে, আমি পরে আবার আলোচনা করব। দেখো, এটা থেকে এটা তো বুঝতে পারছি যে আমরা রিজনিং সোজা হয়, হ্যাঁ স্যার। জাস্ট একটু মন দিয়ে বিবেচনা করতে হবে, একটু ভালো করে দেখতে হবে, আমাদের দেখার যে ক্রাইটেরিয়াটা ওটাকে চেঞ্জ করে ফেলতে হবে। যখন আমরা রিজনিং পড়বো আমরা চোখ কান খোলা রেখে দেখবো রিজনিং, তাহলে আমরা সব রিজনিং পেরে যাবো, কোনো সমস্যা নেই। যেমন এখানে পড়ছে পরীক্ষায় ম্যান ক্রাউড, তাহলে কোনটা হবে উত্তর? বা এই যে এই চিত্রগুলো পড়ছে, এইগুলো, এই যে অড ম্যান আউট পড়ছে, ফাইন্ড দা অড ম্যান আউট, প্রত্যেক বছর একটা করে এইটা আসে। কি আসছে এখানে? এটা বোট আছে, এটা বাস আছে, এটা ট্যাক্সি আছে, এটা রিক্সা আছে, তাহলে অবভিয়াসলি বোট হবে। বোট মানে তো নৌকা, যেটা বোর্ড হবে বোর্ড। সবগুলো রাস্তায় চলে। বাকি সবগুলো রাস্তায় চলে 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 তার জন্য হবে। হ্যাঁ, হয়ে গেল। এইরকম ভাবে আমাদেরকে রিজনিংটা রেডি করতে হবে। সব থেকে ভার্স্ট সিলেবাস, সব থেকে বেশি বড় টপিক যেখানে আছে সেইটা আমরা চলে এসেছি, সেটা হচ্ছে জেনারেল নলেজ বা জিকে, সাধারণ জ্ঞান। এখানে আমরা 10 নাম্বার আছে আমাদের। তো এই জায়গাটা আমি তোমাদের কথা দিতে পারছি না যে আমি 100% লাগিয়ে ফেলবো, তবে হ্যাঁ আমি চেষ্টা করব যে ওই বাউন্ডারিটা ঘিরে দেওয়ার, যে এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। যেমন ধরো তোমরা এবারে আমি তোমাদেরকে বলবো যে তুমি ফোক ডান্স অফ ইন্ডিয়া করে নাও। ফোক ডান্স অফ ইন্ডিয়া মানে এই যে কোন স্টেটের কি নৃত্য আছে, যেমন হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, তুমি এইগুলো পড়ে নাও, এইগুলো থেকে একটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই যে সাউথ ইন্ডিয়ার যে বিভিন্ন যে নৃত্যগুলো আছে, কথক আছে কেরালাতে, তো মোহিনী আট্যম আছে, এইগুলো একটু ভালো করে করতে হবে। আদারওয়াইজ এখানে সিলেবাস তো অনেক ভার্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ক্যাপিটাল। তার মানে কি এটা যে তুমি সব ইন্ডিয়ার স্টেট আর ক্যাপিটাল মুখস্থ করতে যাবে? তোমার জীবন বরবাদ হয়ে যাবে এত মুখস্থ করতে গেলে। কেন এখানে এটা অ্যাকচুয়ালি কি বলবো আর তোমাদেরকে, মানে এটা তো আর বলতে পারবো না যে এই ক্রাইটেরিয়াতে পড়ে যাও, এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে, এটা নাও আসতে পারে। তো কিছু কিছু জায়গা বলে দেবো, এই জায়গাগুলোই পড়বে। ঠিক আছে, এই যে ড্যাম, ইন্ডিয়ান যে ড্যাম গুলো আছে, এই যে ড্যাম অফ ইন্ডিয়া, এই যে জায়গাটা, এই যে ড্যাম অফ ইন্ডিয়া, এই যে হীরাকুদ বাঁধ ড্যাম বা হীরাকুদ ড্যাম, এটা কোন নদীর উপর আছে, এটা পরীক্ষায় পড়তে পারে। তাহলে আমাকে কিছু কিছু টপিক আছে যেটা না করে গেলে নয়, সেটা আমাকে করে যেতে হবে। ঠিক আছে, তো এটা আমি বলে দেবো। বা বিভিন্ন ন্যাশনাল পার্ক আছে আমাদের, সুন্দরবন আছে, বক্সা আছে, বিভিন্ন আছে। তারপর হচ্ছে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, জাতীয় প্রতীক কি আছে, অশোক স্তম্ভ আছে। ঠিক আছে, তারপরে ইউটি আছে, লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ইউটি। ইউটি মানে হচ্ছে ইউনাইটেড ইউনিয়ন টেরিটরি আছে, ওইগুলো একটু তোমাদেরকে পড়তে হবে। তারপর বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে, বিভিন্ন যে আমাদের যে প্রতিবেশী দেশ আছে, ঠিক আছে, সেইগুলো পড়তে হবে। প্লাস হচ্ছে আমাদেরকে কিছু কারেন্ট নলেজ যেগুলো আছে, মানে যেটা ঘটে চলেছে, এই নিত্য নতুন ঘটে চলেছে। এই যে ধরো বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, আদিত্য এল1 সম্পর্কে হতে পারে, একটু আগে যেটা বলছিলাম তোমাদের। বা হচ্ছে এই যে ধরো আর্টিফিশিয়াল মুন, খুব চর্চায় ছিল এক সময়, আর্টিফিশিয়াল মুন কোন দেশ তৈরি করেছে? কেউ বলতে পারবে আর্টিফিশিয়াল মুন কোন দেশ তৈরি করেছে? এরকম এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে পরীক্ষায়। আর্টিফিশিয়াল মুন তৈরি করেছে চীন, চায়না। জিকেটা একটু ভাস্ট সিলেবাস আছে, চেষ্টা করব যাতে কুইজের মতো করে ইন্টারেস্টিং ভাবে করানো যায়। তো একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে জিকের জন্য, একটু চেষ্টা করতে হবে। ডেলি খবরের কাগজ যদি পড়া যায় সেটা একটু চেষ্টা করতে হবে, প্লাস ট্রেডিশনাল জিকে তো অবশ্যই পড়তে হবে। আমি আছি, কিছু হেল্প করে দেবো, বিভিন্ন ন্যাশনাল পার্ক আছে সেগুলো একটু বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা?
হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারিংটা স্টপ করছি। যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই তোমরা বলতে পারো যে স্যার এই জায়গাটায় আমার একটু প্রবলেম হয়ে